হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। তোকে যেন আর কোনোদিন আমার সামনে শাড়ি পরে আসতে না দেখি ইনায়েত। সামনে থাকা ব্যক্তিটির এমন ঝাঝালো কণ্ঠস্বরে রুহ কেঁপে উঠল ইনায়েতের। এই একমাত্র ব্যক্তি যাকে কিনা বাবার পরে জমের মতো ভয় পায় ইনায়েত। ব্যক্তিটি আর কেউ নয়, ইনায়েতের কাজিন স্পন্দন। সম্পর্কে ফুফাতো ভাই হলেও ইনায়েতকে মনে হয় নিজের চোখের বিষ মনে করে, যেটা ইনায়েতের ধারণা। যৌথ ফ্যামিলির কারণে ইনায়েতের ফ্যামিলি আর স্পন্দনের ফ্যামিলি একসাথেই এক বাসায় থাকা হয়। স্পন্দনের মুখে রাম ধমক শুনে ফুপিয়ে ফুপিয়ে নিজ ঘরের দিকে দৌড় দেয় ইনায়েত। রুমের দরজাটা বন্ধ করে খাটের উপর বসে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে সে। ইনায়েত, লোকটা এমন কেন? যখনই কথা বলে তখনই ধমকের সুরে কথা বলে। জীবনে তো কোনোদিন আমার সামনে হাসি মুখে কথা বলল না। জন্মের পর বোধহয় তার মুখে কেউ মধু দিতে ভুলে গিয়েছিল। আয়নার সামনে বসে বসে একমনে হাতের চুড়ি, কপালে টিপ এক এক করে খুলে নীল ইনায়েত। তার কথা একটাই, আর কোনোদিন শাড়ি পরবে না সে। কত কষ্ট করে বান্ধবীদের কথায় আজ প্রথমবারের মতো শাড়ি পরেছিল সে, তাও আজ ভার্সিটিতে নবীন বরণ উৎসব ছিল বলে। কিন্তু তা আর হলো কই? এই শুধু এই স্পন্দন ভাইদের জন্য আজ সবটুকু পানিতে গেল। বেটা খবিস কোথাকার! মনে মনে হাজারটা গালি স্পন্দনকে বিটবিট করে দিতে থাকে ইনায়েত। এদিকে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে স্পন্দন। মাথার চুলগুলো পেছনের দিকে টেনে মাথা নিচু করে বসে আছে। কিছু একটা বিটবিট করে বলছে সে। স্পন্দন, কতদিন আর কতদিন এভাবে নিজেকে ওর কাছ থেকে গুটিয়ে রাখব? নিজেকে যে সামলানো বড় কষ্ট হয়ে যাচ্ছে। ড্রয়ার থেকে একটা ছবির ফ্রেম বের করে স্পন্দন। ছবিটায় একটা মেয়ের ছবি, যে কিনা আনমনে বসে আছে আকাশপানে চেয়ে। চুলগুলো কিছুটা এলোমেলো। ছবিটায় হাত বোলাতে বোলাতে একসময় বুকের ধরে সে। তারপর বাহিরের দিকে চেয়ে বলতে থাকে, স্পন্দন, কবে বলবো তোমায় আমার মনের জমানো সেসব কথা? কবে বুঝবি আমায়? কবে বড় হবি তুই ইনায়েত? কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইনায়েতের মা মিসেস তানহা। বাহির থেকে একটি মেয়ে মুচকি হেসে সালাম দেয়। মিসেস তানহাও সালামের উত্তর দিয়ে বলে উঠে, মিসেস তানহা, আরে নিধি, ভেতরে এসো মা। নিধি ভেতরে প্রবেশ করে। মিসেস তানহার সাথে টুকটাক আলাপের পর সে বলে, নিধি, আন্টি ইনায়েত কোথায়? ও কি রুমে? মিসেস তানহা হ্যাঁ বলতেই নিধি পা বাড়ায় ইনায়েতের রুমের দিকে। রুমের দরজায় টোকা পড়তেই টঙ্ক নড়ে ইনায়েতের। বিছানা থেকে উঠে দরজা খুলতেই কেউ মাথায় চাটি মারে তার। খেয়াল করতেই দেখে নিধি রাগান্বিত চোখে দাঁড়িয়ে আছে। ইনায়েতকে দেখে ভ্রু কুঁচকে যায় আপনাআপনি নিধির। এবার সে একটু জোরেই ধমক দেয় ইনায়েতকে। বলে, নিধি, কিরে তোর আর তোর রুমের এই অবস্থা কেন? খেয়াল আছে কটা বাজে? আজকে নবীন বরণ উৎসব আর তুই এখনো রেডি হসনি? নবাবজাদি কোথাকার! ইনায়েত মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ওই স্পন্দন ভাইদের জন্যেই তো আমার সব রেডি হওয়া শেষ হয়ে গেল। বেটা শয়তান! ইনায়েতকে এভাবে বিটবিট করতে দেখে তার দিকে এগিয়ে গেল নিধি। কাঁধে ঝাঁকুনি দিতেই ধ্যান ভেঙে যায় ইনায়েতের। সে খেয়াল করে নিধি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এভাবে তাকাতে দেখে ইনায়েত কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে দেয়। যা দেখে নিধিও পাগলি বলে আলমারির কাছে চলে গেল। আলমারি খুলে একটা গাঢ় সবুজ রঙের চুড়িদার বের করে ইনায়েতের সামনে ধরে। তারপর তীক্ষ্ণ চোখে বলে, নিধি, জাস্ট 5 মিনিট দিলাম তোকে। যা রেডি হয়ে আয়, না হলে তোর অবস্থা আরও খারাপ করে দিব আমি। ইনায়েতও মুখ ভেঙচি কেটে চলে যায়। ভার্সিটি প্রাঙ্গণে সুবিশাল স্টেজ সাজানো হয়েছে। তাছাড়া চারপাশেও রয়েছে নানা ধরনের কারুকাজ। নবীন বরণ উৎসবের কারণে ভার্সিটির সব স্টুডেন্ট একসাথে উপস্থিত হয়েছে। ইনায়েত এবার অনার্সের 2য় বর্ষের ছাত্রী। আর নিধি হল ইনায়েতের একমাত্র বেস্ট ফ্রেন্ড। এক কথায় বোনের মতো। ভার্সিটি প্রাঙ্গণের থেকে ঠিক পশ্চিম প্রান্তে বিশাল এক কদম ফুলের গাছ। গাছটার নিচে বসার জন্য আসন ও রয়েছে গুটি কেক। প্রায় স্টুডেন্টদের আড্ডা কেন্দ্র হওয়ায় এই জায়গা কদমতলা নামেই বেশ পরিচিত। ইনায়েত আর নিধিও বর্তমানে সেই জায়গাটাতেই আছে।
ইনায়াতের এবার বেশ রাগ লাগছে। নিধি ওকে দাঁড় করিয়ে আরামসে ফটোশ্যুট শুরু করেছে, তাও গত 1 ঘন্টা যাবৎ। এবার ইনায়াত কিছু একটা বলতে যাবে তার আগেই নিধি এক প্রকার চিল্লিয়ে উঠে। স্পন্দন! নামটা শুনেই পেছনে ফিরে তাকায় ইনায়াত। বাইকের হেলমেট খুলে লুকিং গ্লাসে তাকিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিচ্ছে স্পন্দন। ব্ল্যাক কালার পাঞ্জাবি, হোয়াইট পাজামা, হাতে ম্যাচিং ওয়াচ আর চোখে সানগ্লাস। ব্যাস, সকল মেয়েদের হার্টবিট মিস করানোর জন্য এতটুকুই যথেষ্ট। স্পন্দন, পুরো নাম স্পন্দন চৌধুরী, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। অনার্সের ফাইনাল ইয়ার অর্থাৎ 4র্থ বর্ষের ছাত্র সে, আর ভার্সিটির প্রায় সকল মেয়েদের ক্রাশ। বাইক পার্কিং করে নিজের বন্ধুমহলের সাথে যোগ দেয় স্পন্দন। এদিকে ইনায়াতের অজান্তেই একজোড়া মায়া ভরা দৃষ্টি ছুঁয়ে গিয়েছে তাকে, তা সে হয়তো জানেও না। নিধির দিকে চোখ গরম করে তাকাতেই বেচারি ভয়ে মিয়ে যায়। মনে মনে বলতে থাকে, ইনায়াত, এই লোকের সমস্যা কি? নিজে একদম ড্যাশিং হয়ে সেজে এসেছে আর আমাকে শাড়িটা পর্যন্ত পরতে দিল না। আর মেয়েগুলোও লুচু এক একটা, কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে। পরপর কয়েকবার গালি দিয়ে শান্ত হল ইনায়াত। রাতের নিস্তব্ধ প্রহরে গিটারের টুংটাং শব্দ আর কারো গলার ঘোর লাগানো সুর ভেসে আসছে বারান্দা বরাবর। চোখের মধ্যে ঘুম ভাব থাকলেও মস্তিষ্ক জানান দিচ্ছে সেই প্রিয় চেনা সুরের। এক পর্যায়ে ঘুম ভেঙে যায় ইনায়াতের। ধুলুধুলু চোখে পা বাড়ায় ব্যালকনির দিকে। কাছে আসার পর যেন অজানা ঘোরের অতলে হারিয়ে যাচ্ছে ক্রমশ ইনায়াত। স্বপ্নের বালুকায় কেউ কি পা লুকায়? যদি না আসে ভেজা দিন, ইচ্ছের হিমালয় হয় না কবু ক্ষয়। হৃদয়ে থাকে অম্লিন কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে, এই আমায় টেনে নিচ্ছে তোমার কাছে বারবার। কেউ না জানুক, আমি তো জানো আমি আমার। ও কেউ না জানুক, তুমি তো জানো তুমি আমার। স্পন্দনের ঘোর লাগানো কণ্ঠে গানটা শুনে ইনায়াতের চোখে যেন পূর্বের থেকেও এক প্রশান্তির ঘুম এসে তাড়া দিচ্ছে। স্পন্দন প্রায়শই গভীর রাতে গিটার নিয়ে ব্যালকনিতে বসে পড়ে আর সুর তোলে। আর সেটারই সুযোগ নিয়ে ইনায়াতও সবসময় চুপি চুপি ব্যালকনিতে এসে স্পন্দনের গিটারের টুংটাং শব্দ আর গান শোনে। উপর আর নিচতলা বরাবর একই রুম হওয়ায় ব্যালকনিও পাশাপাশি। গান শোনার এক পর্যায়ে ব্যালকনিতে বসেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় ইনায়াত। আর এদিকে স্পন্দনও তার গিটার রেখে রুমে চলে যায়। মাঝরাতে হুটহাট সুর তুললে কেন জানি তার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি মেলে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ভ্রু দুটি আপনা আপনি কুঁচকে যায় ইনায়াতের। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে বারান্দায়। কাল রাতের কথা মনে পড়তেই আনমনে হেসে দেয় সে। দেয়াল ঘড়ির দিকে খেয়াল করতেই দেখে ঘড়িতে সকাল 8টা বাজে। রাতে দেরি করে ঘুমানোর জন্য বেশ দেরি করেই ঘুম ভেঙেছে ইনায়াতের। ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নেয়া ইনায়াত ব্রেকফাস্টের জন্য ডাইনিং রুমে যেতেই দেখে টেবিলে বসে আয়েশ করে ব্রেকফাস্ট করছে স্পন্দন। আর ইনায়াতের মা মিসেস তানহাও সাদরে খাবার বেড়ে দিচ্ছে স্পন্দনের পাতে। মাঝে মাঝে ভেবে পায় না ইনায়াত নিজের ঘর থাকতে এ বাসায় এসে পড়ে থাকার কারণ। এদিকে ইনায়াতের দিকে চোখ যেতেই বারবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে স্পন্দন। পরনে পার্পেল রঙের লং কুর্তি, স্বচ্ছ সাদা রঙের হিজাব পেঁচানো, চোখে কালো কাজল আর কোণে কালচে একটা তিল। ব্যাস, স্পন্দনকে ঘায়েল করার জন্য এটুকুই যথেষ্ট। চেয়ার টেনে টেবিলে বসতেই মিসেস তানহা বলে উঠে, মিসেস তানহা, ঘুম থেকে উঠেছিস তাহলে? নে, তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, আজকে এক কাজ কর, তুই স্পন্দনের সাথে ভার্সিটি চলে যা। এতক্ষণ আনমনে বসে পাউরুটি চিবুচ্ছিল ইনায়াত। মায়ের কথা শুনে শুকনো ঢোক গিলে সে। মনে মনে বলে, ইনায়াত, এই স্পন্দন ভাইয়ের সাথে যাওয়া আর জমের সাথে যাওয়া এক কথা। ব্যাটা খবিস কোথাকার। কিছুটা আমতা আমতা করতেই স্পন্দন বলে উঠে, স্পন্দন, তাড়াতাড়ি খেয়ে নেও, আমি বাহিরে আছি। স্পন্দনের বলা গম্ভীর কণ্ঠ শুনে মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে আর নাস্তা করে নেয় ইনায়াত। বাহিরে আসতেই দেখে স্পন্দন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়াতকে দেখে চোখের ইশারায় ডাকতেই সেও চলে যায়। বাইকের হেলমেট পরে স্টার্ট দিতেই ছুটে চলে দুজন ভার্সিটির উদ্দেশ্যে। ডিয়ার হ্যান্ডসাম শুভ্র স্যার, আমি তোমার বাবুর আম্মু হতে চাই। আচ্ছা, বাবুর আম্মু হওয়ার আবদার করেছি, এখন কি আমার পাপ হবে জান? কিন্তু কি করব বলো? তুমি তো এখনো আমায় বিয়েই করনি। তোমার প্রস্তাবের আশায় থাকতে গেলে আমায় বুড়ো হয়ে যেতে হবে। সেজন্য নিজেই চিঠি লিখে পাঠিয়ে দিলাম। এখন তোমায় আমার জামাই ওরফে বাচ্চার বাবা রূপে দেখতে চাই।
একমাত্র ফিউচার বউয়ের আবদার রাখো জান উ ইতি তোমার ফিউচার বাবুর আম্মু। চিঠিটা পড়ে মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় আরজিন চৌধুরী শুভ্র। কার এত বড় স্পর্ধা তাকে এই ধরনের চিঠি লেখার? চিঠিটা এসেছে ফার্স্ট ইয়ার থেকে। এক মুহূর্ত না দাঁড়িয়ে ফার্স্ট ইয়ারের দিকে ছুটে আরজিন চৌধুরী শুভ্র। তখন ফার্স্ট ইয়ারে ফিজিক্স ক্লাস হচ্ছে। প্রিন্সিপাল স্যারকে এভাবে আসতে দেখে ক্লাসে থাকা টিচার কিছুটা আন্দাজ করে হয়তো কোনো ভুল হয়েছে। আরজিন শুভ্র রেগেছে মানে এখন পুরো ক্লাসে এক প্রকার ঝড় যাবে। এক ধমকে সব নীরব। আরজিন শুভ্র ক্লাসে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। আরজিন ক্লাসে চোখ ভোলায়, কণ্ঠস্বর কিছুটা স্বাভাবিক রেখে বলে, কেউ একজন আবেদনপত্র পাঠিয়েছিলে আমার কাছে। সেই মহামান্য ব্যক্তি নিজ থেকে দাঁড়িয়ে মুখটা দর্শন দাও আমায় গু। সবাই এদিক ওদিক তাকাচ্ছে। তখন সবার মাঝ থেকে সেরিন দাঁড়ায়। আরজিন তাকে দেখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। সেরিনের টেবিল বরাবর এসে দাঁতে দাঁত চেপে বলে, তাহলে তুমি আমায় আবেদনপত্র পাঠিয়েছ? হ্যাঁ বোধকে মাথা নাড়ায় সেরিন, কিন্তু বুঝতে পারছে না আবেদনপত্র পেয়ে কেউ এভাবে ছুটে আসে। সাধারণ ব্যাপার। সেরিনের ছুটি লাগবে সেজন্য আবেদনপত্র লিখেছে। এই প্রিন্সিপালের রুলসের শেষ নেই কলেজে। এত রুলস মনে হয় না অন্য কোনো কলেজে আছে। শুধু তার ভাইয়ার জন্য এই কলেজে এডমিশন নিয়েছে, না হয় এত রুলস ধমকাধমকি হ্যানত্যান এসবে সেরিন কোনো কালে ছিল না আর না থাকতে চেয়েছে। তখন শুভ্র বলে, দপ্তরি এসে যখন বলবে তখন তুমি আমার রুমে যাবে গু। শুভ্র প্রস্থান করতে সেরিন বসে পড়ে। মনের মধ্যে ভয় জোকে বসেছে। সাধারণ একটা আবেদনপত্রের জন্য এত কাহিনী? একবারে ভালো হয়েছে আরও দাও রুলস। ভাবনা চিন্তা মাথা থেকে সরিয়ে ক্লাসে মনোযোগ আনার চেষ্টা করে সেরিন। পরপর দুটো ক্লাস শেষ হতে একজন দপ্তরি আসে। সেরিন ও অনুমতি নিয়ে দপ্তরির পেছনে পেছনে যায়। আরজিনের রুমের সামনে আসতে দপ্তরি চলে যায়। সেরিন দরজায় দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন স্যার? শুভ্র হাতের পেপার থেকে নজর সরিয়ে অনুমতি দেয় ভেতরে আসার। সেরিন তখন বলে, কোনো প্রয়োজন স্যার? আবেদনপত্রের জায়গায় প্রেমপত্র লিখতে শিখে গেছো দেখছি। বাংলা ম্যামকে বলবো আবেদনপত্র কোনটা আর প্রেমপত্র কোনটা সেটার পার্থক্য বুঝাতে। প্রেমপত্র? আমায় জিজ্ঞেস করছো? হ্যাঁ আপনাকেই জিজ্ঞেস করছি। কি যেন নাম তোমার? সেরিন পাটওয়ারি মিশাত গু। মাহির বোন? হ্যাঁ গু। বেয়াদব মেয়ে, পারিবারিক শিক্ষার বড্ড অভাব তোমার। আমি তোমার কে হই ভুলে গেছ? কত বড় দুঃসাহস তুমি দেখিয়েছ যা তোমার কল্পনার বাইরে। আমার ডায়েরিতে একবার যে স্টুডেন্টের নাম উঠে তার অবস্থা এক্সাম অবধি রফাদফা করে দেই গু। ধমক দিয়ে বলে আরজিন চৌধুরী শুভ্র। সেরিন কিছুটা কেঁপে উঠে, কাপা কাপা গলায় বলে, কি দুঃসাহস দেখিয়েছি স্যার? আরে তোমার মাথায় ব্রেইন আছে তো? আমার মনে হয় তোমার ব্রেইন মাথায় না হাঁটুতে। আর মাথায় যেটা আছে সেটা হলো পচা আলুগু। সেরিন কিছু বলে না। শুভ্র করা গলায় বলে, আমার ডায়েরিতে তোমার নামটা উঠে গেছে সেরিন পাটওয়ারি। এবার কত ধানে কত চাল টের পাবে। যেই বেয়াদবি তুমি করেছ তোমার বাবার কাছে কমপ্লেন না দিয়েছি গি। আরে ভাই এমন ভ্যা না করে ক্লিয়ার করে বলো কি করেছি আমি। সেই কখন থেকে দুঃসাহস, ব্রেইন নাই যা তা বলেই যাচ্ছিস। তোর আছেনি ব্রেইন? দুদিন পর পর নতুন রুলস বের করে ভাষণ দেস। কোন কলেজে পিটি করায়? একমাত্র তোর বলদমার্কা আইডিয়া আর বলদ মার্কা কলেজেই এসব সম্ভব। তাও হতো কিন্তু কড়া রোদে মাঠের বসিয়ে রেখে যে ভাষণগুলো ডেইলি দেছ ওগুলোর জন্য হাজারটা অভিশাপ তোকে দান করি। তাও দেখ কাজে লাগে না। আস্ত মডুলাস। বাপের ক্ষমতা দেখে প্রিন্সিপাল হয়েছিস, না হলে তোর মতো পাগলকে প্রিন্সিপাল কেন কলেজ গেটের সামনে ভিক্ষার থালা নিয়ে বসার অনুমতি কেউ দিত না গিয়ে। মনে মনে যত ক্ষোভ আছে শুভ্রর প্রতি সব তুলে নিয়েছে সেরিন। এসব কথা একবার মুখ ফসকে বাইরে বের হলে এই কলেজে জায়গা তো হবে না, আজিমপুরের কবরস্থানেও না। তখন শুভ্র ধমকে বলে, যাও ক্লাসে যাও। শিক্ষাদীক্ষা ভালোভাবে গ্রহণ করে আমার কলেজে পা রাখবে। এক সপ্তাহ তোমার কলেজের আশেপাশে আসা নিষেধ। ভাগ্য ভালো টিসি দিয়ে বের করে দেয়নি গি। সেরিন আর কথা বাড়ায়নি। রুম থেকে বেরিয়ে সোজা দ্বিতীয় ভবনের 3rd ফ্লোরে যায়। লাস্ট ক্লাসটা কোনোরকম করে ছুটি হতে তার বেস্ট ফ্রেন্ড নিশাতের সাথে বেরিয়ে আসে। ফাস্টফুডের দোকানে গিয়ে বসে দুজন।
একটু পর শেরিনের ভাই নিশাতের বয়ফ্রেন্ড সাফিন পাটওয়ারি মাহি আসবে তাদের দুজনকে পিক করে নিয়ে যেতে। শেরিন কিছুটা মন মরা হয়ে বসে আছে। মাহি গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন আবার শুভ্র আসে। মাহিকে দেখে সেও গাড়িতে উঠে বসে। আজকে মাহিদের বাসায় যাবে। তার বাবা মা, জেঠু, জেঠিমা, বাকি সদস্যরাও আজকে গিয়েছে। তাদের ইনভাইট ছিল। মাহি গাড়ি স্টার্ট দিয়ে শুভ্রদের বাড়ির গেটের সামনে এনে থামায়। সেরিনের জন্য অপেক্ষা করছে সে। শুভ্র ফোন স্ক্রোল করে। তাদের বাড়ি আর কলেজ রাস্তার এপাশ আর ওপাশ। কলেজের চত্বর শেষে তাদের বাড়ির চত্বর শুরু। নীরবতা বজায় রেখে মাহি বলে, দিনকাল কেমন যাচ্ছে শুভ্র? যেমন যাওয়ার। খুব প্রেসারে নিজেও আছি, প্লাস স্টুডেন্টদেরও দিচ্ছি। কলেজটা তো বরবাদ হয়ে যাচ্ছিল। এখনো প্রচুর স্টুডেন্ট আমায় গালি দেয় আমার এসব আওলা ঝাওলা রুলসের জন্য গো। আসলেই আওলা ঝাওলা মার্কা রুলস তোর গো। তখন শেরিন পানির বোতল নিয়ে গাড়িতে বসে। নিশাত ও তার পাশের সিটে বসে। আরজিন যে গাড়িতে বসে আছে সেসব তাদের খেয়াল নেই। শেরিনের মেজাজ বিগড়ে আছে। নিশান আরজিনের কথা তোলার সাহস পাচ্ছে না। তবুও বলে, সেরিন, আরজিন চৌধুরী, শুভ্র স্যার আজকে তোকে কেন ডেকেছে? শালা তার নিজের আছেনি ব্রেইন? আবার আসে আমায় বলতে। কথা ক্লিয়ার ভাবে না বলে আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে। বালের একটা কলেজ। ভাগ্যিস তার বাপ এমপি, তাদের কলেজ না হলে একে কলেজের প্রিন্সিপাল কেন পাগল মনে করেও কেউ কলেজ গেটে ভিক্ষা করার জন্য বসতে দিত না। দেখো না 2 দিন পর পর কড়া রোদে বসিয়ে রেখে চুলের ভাষণ দেয়। মানুষ অসুস্থ থাকতে পারে, পারিপার্শ্বিক প্রবলেম থাকতে পারে। কল দিয়ে বললে ছুটি দেওয়া যায় না? আবেদনপত্র লাগবে, তাও তার কাছে আবেদন। কত ঢং দেখলাম। শুধু সাফিনের জন্য না হলে এসব কলেজে সেরিন পদ্ধুলি ও দেয় না গ। দেখবি সাফিন আবার ওই মাথামোটা স্যারের কাছে সব লাগিয়েও দিয়েছে। সাফিন কোনো কথা বাইরে গেলে খবর আছে। সেরিন ঠিকই বলেছে। ওই প্রিন্সিপালের মাথায় সমস্যা আছে গু। সমস্যা মানে পুরাই সমস্যা। ওনার নাম আরজিন না, আস্ত একটা জিন গু। তখন আরজিন গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ আমি জিন। আর তুমি হলে পেতনি গ। আরজিনের কণ্ঠ শুনে সেরিন বলে, ভাই সত্যি মনে হয় প্রিন্সিপাল একটা জিন। দেখ, তার নামে বদনাম করছি তো তার জিন তার হয়ে কথা বলছে। আল্লাহ, একে কবিরাজ দেখানো উচিত। না হলে বাকি 2 বছরে আমাদের লাশ বানিয়ে দিবে গু। মাহি গাড়িটা থামাতো গু। শুভ্রর কথায় মাহিম ব্রেক কষে। শেরিন আর নিশাত দুজন দুজনের দিকে চাওয়াচাওয়ি করছে। তখন নিশাত বলে, আয় গাড়ি থেকে নেমে যাই। আসলেই জিন আছে গি। তখন শেরিন বলে, না নাজরিনকে আমি ভয় পাব নাকি? দোয়া দরুদ পড়লে জিন চলে যাবে গি। ওটা হাওয়ায় ভাষা জিন না, আরজিন। আরজিন চৌধুরী শুভ্র একবারে সশরীরে উপস্থিত এখানে। কথা বলার সময় তো হুঁশ থাকে না দুজনের। আমার কলেজ, আমার নামে এত এত বদনাম। 1 সপ্তাহ না 2 মাস কলেজের চত্বরের আশেপাশে দেখলে ঠ্যাং ভেঙে দেব গো। এখন তো আপনি আমার ভাইয়ার গেস্ট, প্রিন্সিপাল না। আপনার কলেজে বসে আপনার নামে কিছু বললে তখন না হয় অ্যাকশন নিতেন। এখন তো আমরা কলেজের বাইরে প্রিন্সিপালকে নিয়ে কথা বলছি। চাইলে আপনিও আমাদের সাথে যোগ দিয়ে তার নামে কিছু বলতে পারেন গু। আমার বয়ে গেছে নিজের নামে নিজে বলতে গু। তাহলে চুপচাপ শুনুন আর আমাদের বলতে দিন ঘি। নিজের নামে বদনাম নিজে বসে বসে শুনব, সেটা আপনার ইচ্ছা গু। তখন সাফিন বলে, আসল ঘটনাটা কেউ আমায় খুলে বলবি? কি নিয়ে এত বকাচকা? আসল ঘটনাটা আমি জানলে তো বলবো ভাইয়া। শুভ্র স্যার আমায় কি জন্য বকাচকা করেছে জানি না। আমি ছুটির জন্য আবেদনপত্র লিখেছি আর উনি কিসব প্রেমপত্রের কথা বলছে গি। চিক বন্ধু চিক। আমার বোনের আবেদনপত্রকে তুই প্রেমপত্র বানিয়ে দিলি? মাহি, ওটা আবেদনপত্র হলে আমি আবেদনপত্রই বলতাম। তোর বোনের জামাই দরকার, সেজন্য আমায় প্রেমপত্র দিয়ে ডিস্টার্ব করছে গু। বয়ে গেছে আমার আধবুড়ো লোককে ডিস্টার্ব করতে। আমারও বাপ ভাই পার্সোনাল লোক আছে। শেরিন কাউকে প্রেমপত্র দেয় না, উল্টো ছেলেরা তাকে দেয়। এসবের কিছুই আমি জানতে চাইনি। মুখটা বন্ধ রাখো। সব কথায় ঝড়ের গতিতে উত্তর দিতে হয় না, মাঝে মধ্যে চুপ থাকতে হয়। ধৈর্য তো নাই মনে হয়, আর না আছে শালীনতা। কথায় কথায় উত্তর দেওয়া লাগে গু। সেরিনকে ধমক দিয়ে বলে আরজিন,
শেরিন নিশাতের দিকে তাকিয়ে আছে। এত ধমকা ধমকি তার পছন্দ না, কিন্তু শুভ্র তাকে ধমকের উপরেই রাখছে। আমি কোনো আশ্রিতাকে বিয়ে করতে পারবো না, শেষে কিনা একটা আশ্রিত মেয়ে হবে এই আদনান চৌধুরীর ওয়াইফ। নো ওয়ে, ওকে বিয়ে করলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সরি, আমি এই বিয়ে করতে পারবো না বাবা। এক নাগারে কথাগুলো বলে গেল আদনান। একটাবারও আটকাল না। আজ নিজের 2 বছরের ভালোবাসার থেকে আশ্রিত পরিচয়টাই সব থেকে বড় তার কাছে। আদনানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। কিন্তু চোখ থেকে এক ফোঁটা চোখের জলও বের হচ্ছে না ওর। কেমন নিস্তব্ধ পাথর হয়ে রয়েছে, যেন আশেপাশের কিছুই স্পর্শ করতে পারছে না তাকে। সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। যাবেই তো 2 বছরের ভালোবাসা আজ ওকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। বাস্তবতা কতটা নির্মম তা আবারও বুঝতে পারল সে। বিয়ের আসর পর্যন্ত পৌঁছে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে তার প্রিয়তম, যাকে ঘিরে একদিন বাঁচতে চেয়েছিল সে, যাকে আঁকড়ে নতুন স্বপ্ন বুনেছিল। একটা রঙিন আকাশে উড়ার স্বপ্ন ছিল। কত শত রং বেরঙের তারারা খেলা করত সেই আকাশে। সবই ধূসর হয়ে গেল এক নিমিষেই। আদনান কখনো ওর পরিচয় নিয়ে এতটা রিয়াক্ট করবে কল্পনাতীত ছিল মুগ্ধতার। যেখানে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, সেখানে মুগ্ধতার পরিচয় এত বড় ইস্যু হবে বুঝতে পারেনি সে। আদনানের বাবা, আদনান কি সব বলছিস? এখন এটা হয় না। বিয়ের আসরে মুগ্ধতাকে এভাবে অপমান করতে পারিস না তুই। তোকে মুগ্ধতাকেই বিয়ে করতে হবে। এভাবে ওকে ঠকাতে পারিস না তুই। আদনানের বাবার কথায় হু হা করে ভুবন কাঁপানো হাসি দিয়ে হেসে উঠল আদনান। বাবা, আমি ওকে ঠকাচ্ছি সিরিয়াসলি? শোনো বাবা, আমি ওকে ঠকাইনি। ও আমায় ঠকিয়েছে। নিজের পরিচয় গোপন করে আমার সাথে সম্পর্ক তৈরি করে আমার সাথে মিথ্যাচার করেছে। ও একটা ঠকবাজ মিথ্যাবাদী মেয়ে। ওর মতো মিথ্যাবাদীকে আমি বিয়ে করতে পারবো না। আজ যদি অনন্যা আমায় না বলতো তাহলে আজও জানতে পারতাম না আমি। অনন্যার কাছে এগিয়ে গিয়ে থ্যাঙ্কস আমাকে সত্যিটা জানানোর জন্য। ইটস ওকে ইয়ার। ভালোবাসার মানুষটার এত অধপতন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমি। কত সহজে আমাকে ঠকবাজ মিথ্যাবাদীর উপাধি দিয়ে দিল। অথচ ওকে কতবার সবকিছু খুলে বলতে চেয়েছি আমি। কিন্তু ও সবসময় একটাই কথা বলেছে, তোমার অতীত জানতে চাই না আমি। আমি শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎ হতে চাই। পেছনে কি আছে না আছে তা জানার কোনো ইচ্ছা আমার নাই। তাই এসব কথা আর কখনো বলো না, লিভ ইট। আর আজ সেই আদনান সবার সামনে এতগুলো কথা বলল, আমাকে ঠকবাজ মেয়ে ভাবল। ঠিক আমার দিকে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কি হলো মুগ্ধতা, কথা বলছো না কেন? নাকি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছ? নিশ্চয়ই ভেবেছিলে তোমার অতীত লুকিয়ে আমার মতো বড় বিজনেসম্যানের ছেলেকে ফাঁসিয়ে নিজের লাইফটাকে সেটেলড করার, কিন্তু আফসোস তা আর হলো কই। তোমার সব খেলা খতম ব্যঙ্গ করে এবার কি হবে মুগ্ধ? ঠাস। কথাটা শেষ হওয়ার আগেই সজোরে আদনানের গালে থাপ্পড় বসালেন আঙ্কেল, যার আশ্রয়ে এই বাড়িতে স্থান পেয়েছি আমি। নিজের মেয়ের মতোই আমাকে ভালোবাসেন উনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদনান। চিক চিক, তুমি এতটা ছোটলোক জানা ছিল না আমার। তোমার সাহস কি করে হয় আমার মুগ্ধতা মা সম্পর্কে এতগুলো খারাপ কথা বলার? এতক্ষণ ধরে সহ্য করছি, যা নয় তাই বলে যাচ্ছ। কিচ্ছু বলছি না বলে সাহস বেড়ে গেছে। এখন নিজের গালে নিজের ঠাস ঠাস করে মারতে ইচ্ছে করছে। আমি তোমার মতো একটা অমানুষের সাথে আমার মেয়ে বিয়ে দিতে যাচ্ছিলাম। ভাগ্যিস আজ তোমার আসল রূপ দেখিয়ে দিলে, নইলে অনেক দেরি হয়ে যেত। আরে তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানাবে? আমি নিজেই তোমার মতো ছেলের হাতে ওকে তুলে দেব না। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে আদনান। মুখে কোনো কথা নেই, কুলু পেতে আছে। একপাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন আদনানের বাবা। আমার ব্যাপারে সবটাই জানেন তিনি। সবকিছু জেনেও বিয়েতে কোনো আপুই জানাননি উনি। শুধু ছেলেকে এখন জানাতে বারণ করেছিলেন। সুযোগ বুঝে পরে জানাবেন বলেছিলেন, কিন্তু আদনান এমনটা করবে বা পরিস্থিতি উনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে হয়তো ভাবতেও পারেননি। ছেলের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না উনি। ভেবেছিলেন ছেলেটা অন্তত মেয়ে দাঁড়াবে, কিন্তু না, ছেলে ডিরেক্ট বিয়ে ক্যান্সেল করে দিল। এমন ঘটনায় হতাশ উনি। অপরাধীর দৃষ্টিতে তাকিয়ে আছেন মুগ্ধতার দিকে। ধরা গলায় বললেন, আফরমার সাথে যা হলো তার জন্য অনেকটা আমিই দায়ী। আমি জোর করে তোমাকে আমার বাড়ির বউ করতেই পারি, কিন্তু তাতে তুমি সুখী হবে না আমি জানি। সত্যি কথা বলতে আদনান কখনো তোমাকে ভালোই বাসেনি। হ্যাঁ, ওর বাবা হয়ে এই কথাটা বলছি আমি।
যদি তোমাকে ভালোবাসত তাহলে আজ তোমার হাত কিছুতেই ছাড়ত না। আর এই বাড়ি ভর্তি লোকের সামনে তোমায় অপমানিত হতেও দিতে পারত না। তাই জোর করে কোনো সম্পর্কের মায়াজালে তোমাকে আটকাতে চাই না আমি। তবে দোয়া করি যাতে এমন কেউ তোমার লাইফে আসে যার কাছে তোমার অতীত কোনো বাধা হয়ে না দাঁড়ায়। জীবনে এগিয়ে যাও, সুখী হও। ছলছল চোখে কথাগুলো বলে আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলেন উনারা। আদনান অধরাকে বিয়ে করতে চায় সেই মতো পোষণ করলেও আঙ্কেল মানা করে তাড়িয়ে দিয়েছেন ওকে। আদনানের সাথে কোনো কথা বলিনি আমি। বলতে ইচ্ছে করেনি। এমন একটা মানুষকে আমি ভালোবাসি ভাবলেই গা ঘিন ঘিন করে উঠছে আমার। রাগে সারা শরীর রিরি করছে। ওর সাথে কথা তো দূরে থাক, ওর মতো মানুষের ছায়াও যেন কোনোদিন মারাতে না হয় আমায়। মুগ্ধতা আরমান হকের বাসায় থাকে। ছোটবেলায় তিনি ওকে কুড়িয়ে পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো ভালোবাসতেন, কিন্তু উনার স্ত্রী তাকে সহ্য করতে পারতেন না। বাসায় কাজের লোকের মতোই থাকতে দিয়েছেন, সেটা দেখেও কিছু বলতে পারেন না। কারণ অনেক বুঝিয়ে মেয়েটাকে যে থাকতে দিয়েছেন এটাই অনেক। নইলে ওই 10 বছরের মেয়েটা কোথায় যেত? আরমান হকের 2 ছেলে 2 মেয়ে, আফিফ আর আয়ান। ছোট ছেলে আয়ান লেখাপড়ার জন্য দেশের বাইরে আছে। আর বড় ছেলে আফিফ বাবার সাথে অফিস সামলাচ্ছে। এবার ছেলের বউ দেখতে চান মিস্টার হক। অনন্যা আর অধরা 2 বোন। অনন্যা বড় আর অধরা ছোট। ছোট থেকেই অনন্যা মুগ্ধতাকে পছন্দ করে না আর আদনানের উপর ক্রাশ, তাই বিয়েটা ভেঙে দিয়েছে সে। অনন্যা আর অনন্যার মা ছাড়া বাকি সবাই নিজের বোনের মতোই ভালোবাসে ওকে। মুগ্ধতা বাসার কাজকর্ম করার পাশাপাশি লেখাপড়াও করছে। আরমান হকের স্ত্রী করা হলেও অতটা করা নন। পড়াশোনার ব্যাপারে বেশ সেন্সিটিভ উনি। মুগ্ধতা এবার অনার্স ফার্স্ট ইয়ারে ফিজিক্স নিয়ে পড়ছে। আদনানকে বিয়ের জন্য বাসা থেকে চাপ দেওয়ায় বিয়েটা দিতে রাজি হয়েছিলেন মিস্টার হক। কিন্তু বিয়ের দিন একটা তুচ্ছ বিষয় নিয়ে এতটা জলঘোলা হবে ভাবতে পারেননি উনি। জানলে এমনটা কখনো করতেন না উনি। এখন এসবের জন্য আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই উনার। অনন্যার উপরও বেশ ক্ষেপেছিলেন, কিন্তু মুগ্ধতার কথায় কিছু বলতে পারেননি। মুগ্ধতার ভাষ্যমতে অনন্যার জন্যই আজ নতুন করে কুৎসিত মনের মানুষ আদনানকে চিনতে পেরেছে সে। তাই তাকে এর জন্য শুধু থ্যাঙ্কসই জানানো যায়, আর কিছু নয়। রাত 12টা বা তার কাছাকাছি। ঝিমি পোকার ডাক শোনা যাচ্ছে। কালো মেঘে চেয়ে গেছে পুরো আকাশটা। ঘুটঘুটে অন্ধকারে মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একবার চাঁদটা উকি দিচ্ছে, তো আবারও এক টুকরো কালো মেঘ ঢেকে দিচ্ছে। বাতাসেও আজ কেমন যেন বিষাক্ততার ঘ্রাণ। অন্ধকারে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রুমে গিয়ে গা এলিয়ে দিল মুগ্ধতা। চোখ বন্ধ করে পুরো দিনের ঘটনাটা আবারও প্রথম থেকে মনে করতে লাগল। আদনান আর মুগ্ধতার বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আদনানকে উদ্দেশ্য করে বলে উঠে অনন্যা, আদনান, তুমি কি জানো তোমার হবু বউ আমাদের কেউ হয় না। আমাদের সাথে ওর রক্তের কোনো সম্পর্ক নেই। ও আমাদের বাসার একজন আশ্রিতা ছাড়া আর কিছুই নয়। এই কথাটা শোনা মাই পিলে চমকে উঠে আদনান। সাথে সাথে বিয়ের আসর ছেড়ে অনন্যার কাছ থেকে ডিটেইলসে সবকিছু জেনে নেয়। আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় আদনান। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে আমার। নিজের 2 বছরের ভালোবাসা কি করে ভুলে গেল আদনান। আজ আমার থেকে আমার পরিচয়টাই বড় হয়ে উঠল ওর কাছে। বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে ভালোই দিন কাটছিল আমার। তারপর মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা চলে যাওয়ার পর চাচি বাসা থেকে বের করে দেয়, তখনই আঙ্কেল এই বাসায় নিয়ে আসেন আমায়। আন্টি আর অনন্যা ছাড়া কেউই বুঝতে দেয়নি এই বাসায় আশ্রিত আমি। এখানে থাকতে থাকতে কখন যে এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে নিয়েছি টেরই পাইনি। আদনানকে ভালোবাতাম, কিন্তু কখনো ওর সাথে খারাপ কিছু করিনি। ওই মাঝে মধ্যে পার্কে বসে গল্প গুজব নয়তো রাস্তায় হাঁটাহাঁটি। আমার হাত বেশ কয়েকবার ও ধরলেও ওর হাত কখনো নিজে থেকে স্পর্শ করিনি আমি। বেশ ভদ্রলোকই ওকে মনে হতো আমার। যে আমার একটু চোখের জল সহ্য করতে পারত না, সেই আজ আমার সামনে আমাকে কাঁদিয়ে অপমানিত করে চলে গেল। সবটাই কেমন যেন লাগছে আমার। আমার ভালোবাসাটা ভুল ছিল না। ভুল সময়ে ভুল মানুষ নির্বাচন করেছি আমি, যার খেসারত এখন দিচ্ছি। সকালে পাখির কিচিরমিচির কোলাহলে ঘুম ভেঙে গেল আমার। চোখ পিটপিট করে তাকিয়ে ফোন হাতে নিয়ে অবাক 10টা বেজে যাচ্ছে। আজকে সকালে কোনো কাজকর্ম করিনি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম আমি। যাক, আমাকে কিছু করতে হবে না, কাজের লোকই সব করে ফেলেছে। খেয়েই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। আমাকে বেরুতে দেখে আন্টি আপনি করলেও আঙ্কেল তাকে থামিয়ে দিল। ভাবছে হয়তো কলেজ গেলে মনটা যদি ভালো হয় আমার।
আমিও সেই আশায় বাড়ি থেকে বেরিয়েছি। রিকশায় উঠে বসে ভেবে চলেছি। হঠাৎ একটা বাইক এসে আমাদের রাস্তা আটকে রিকশার সামনে দাঁড়াল। আচমকা রিকশা থামায়, হুঁশ ফিরল আমার। সামনে তাকাতেই বাইকটা চোখে পড়ল আমার। বাইকে দুজন ছেলে বসে আছে। হেলমেট থাকার কারণে কারোর মুখ দেখা যাচ্ছে না, তবে ইয়াং বয়সের ছেলে সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু এরা আমার পথ আটকালো কেন ভেবে কুলকিনারা পাচ্ছি না আমি। এরা কি মাফিয়া, মেয়ে পাচারকারী, নাকি ছিনতাইকারী, কোনটা? নাকি মেয়েদের একা পেয়ে অসভ্যতা করে তারা? এখন আমি কি করব? চেঁচাবো, কিন্তু এই রাস্তায় তো লোকসমাগম নেই বললেই চলে, তাহলে চেঁচিয়ে করবটা কি? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ছেলেটা আস্তে আস্তে আমার সামনে এগিয়ে আসছে। জড়সড় হয়ে বসে আছি আমি। গলা শুকিয়ে গেছে, কথা বলার শক্তিও পাচ্ছি না। বার কয়েক শুকনো ধূপ গিলে জোরে জোরে শ্বাস নিয়ে এক টুকরো সাহস জোগাড় করে খোপা থেকে কাঁটা খুলে হাতে নিলাম আমি। ছেলেটা যেই আমার কাছে দাঁড়ালো অমনি কাঁটা ঢুকিয়ে দিলাম ছেলেটার গলার নিচে। আহ! শব্দ করে ক্ষতস্থান ধরে চেঁচিয়ে উঠল ছেলেটি।